Hello students, welcome to my new online class. This class is for NEET student. আমরা মডার্ন ফিজিক্স পড়ছি। অলরেডি মডার্ন ফিজিক্সের দুটো চ্যাপ্টার কমপ্লিট করেছি, ডুয়াল নেচার অফ রেডিয়েশন অ্যান্ড ম্যাটার এবং অ্যাটম। আজ আমরা শুরু করব নিউক্লিয়াই, থার্ড চ্যাপ্টার and very important chapter for NEET purpose. আমাদের এই নিউক্লিয়াই চ্যাপ্টারটা স্টার্ট করতে গেলে যে অ্যাটম চ্যাপ্টার অলরেডি আমরা পড়ে নিয়েছি, সেই চ্যাপ্টারের কিছুটা কনসেপ্ট এখানে কাজে লাগবে। আচ্ছা, অলরেডি আমরা অ্যাটম চ্যাপ্টারে জেনে গেছি অ্যাটমিক স্ট্রাকচার। Atomic structure means অ্যাটমের গঠন কেমন হয়। আমরা জানি যে অ্যাটমের মধ্যে তিনটে পার্টিকেলস থাকে, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই তিনটে পার্টিকেলসের মধ্যে অ্যাটমের সেন্টারে খুব স্মল স্পেসের মধ্যে নিউট্রন এবং প্রোটনগুলো গ্যাদারিং হয়ে থাকে। নিউট্রন এবং প্রোটনগুলো খুব ঘনভাবে গ্যাদারিং করে থাকে একটা ছোট্ট স্পেসের মধ্যে, সেটা হচ্ছে অ্যাটমের সেন্টারে, ওটাকে বলা হয় নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসকে সেন্টার করে অরবিটে ঘোরে ইলেকট্রন, এই অরবিটে ইলেকট্রন ঘোরে। তাহলে এই হলো একটা কমপ্লিট অ্যাটম। ক্লিয়ার? দেখো, এই যে অ্যাটমের এইরকম স্ট্রাকচার হয় সেটা জানলাম কিভাবে আমরা, রাদারফোর্ডের যে আলফা রে স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্ট থেকে রাদারফোর্ড কনক্লুশনে আসলেন যে দিস ইজ দ্য স্ট্রাকচার অফ অ্যাটম। তারপরে রাদারফোর্ডের যে অ্যাটমিক মডেল, তার কিছু ফল্ট পাওয়া গেল, কিছু কিছু জায়গায় ফেলিওর হয়েছিল রাদারফোর্ডের মডেল। তারপর সেই ফেলিওরটাকে ওভারকাম করার জন্য নিলস বোর কিছু নতুন কনসেপ্ট নিয়ে এসেছিলেন। কিন্তু মূল কথা হলো যে একটা অ্যাটমের যে তিনটে পার্টিকেলস, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, সে তিনটে পার্টিকেলসের মধ্যে প্রোটন এবং নিউট্রনগুলো একসঙ্গে গ্যাদারিং করে থাকে অ্যাটমের সেন্টারে, সেটাকে বলা হয় নিউক্লিয়াস। এবং নিউক্লিয়াসটার ভলিউম হয় খুবই কম, আর অরবিটে ঘোরে ইলেকট্রন। তাহলে এই হলো একটা কমপ্লিট অ্যাটম। ক্লিয়ার? আচ্ছা, এই যে এক্সপেরিমেন্ট, রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট, সেখান থেকে আমরা কি দেখেছিলাম যে ডায়ামিটার অফ এ অ্যাটম, যদি বলি DA, মানে ডায়ামিটার অফ এ অ্যাটম, অফ অ্যান অ্যাটম is of the order of 10 to the power minus 14 meter. ডায়ামিটার মানে কোনটা? অ্যাটম মানে কিন্তু গোটাটা, তাহলে এটা হলো ডায়ামিটার। দিস ইজ DA, মানে ডায়ামিটার অফ অ্যান অ্যাটম is of the order of 10 to the power minus 14 meter, whereas diameter of a nucleus is of the order of 10 to the power, সরি ভুল বলছি আমি, ডায়ামিটার অফ এন অ্যাটম ইজ অফ দ্য অর্ডার অফ 10 to the power minus 10 মিটার, আর ডায়ামিটার অফ এ নিউক্লিয়াস ইজ অফ দ্য অর্ডার অফ 10 to the power minus 14 মিটার। অ্যান্ড নিউক্লিয়াসের ডায়ামিটার মানে কোনটা? এটা হলো আমার নিউক্লিয়াস। তাহলে এই যে ডায়ামিটারটা, এই ডায়ামিটারটুকু হলো ডায়ামিটার অফ এ নিউক্লিয়াস, এটা হচ্ছে DN। দিস ইজ ইকুয়েশন 1 অ্যান্ড দিস ইজ ইকুয়েশন 2। তাহলে 1 এবং 2 থেকে যদি আমি কম্পেয়ার করতে চাই যে ডায়ামিটার অফ অ্যাটম ডিভাইডেড বাই
ডায়ামিটার অফ নিউক্লিয়াস ইকুয়াল টু কী হবে 10 টু দি পাওয়ার -10 ডিভাইড বাই 10 টু দি পাওয়ার -14, এটা উপরে উঠলে হয়ে যাবে 10 টু দি পাওয়ার 4 মানে 1000 মানে 10,000. Therefore diameter of an atom is equal to 10,000 times diameter of a nucleus. তাহলে কি বোঝা গেল এখান থেকে যে একটা নিউক্লিয়াসের যে ডায়ামিটার তার থেকে একটা অ্যাটমের ডায়ামিটার 10,000 গুণ বেশি, অ্যাপ্রক্সিমেটলি 10,000 টাইমস. তার মানে নিউক্লিয়াসের যে সাইজ তার থেকে অ্যাটমের সাইজটা অনেক বড়. ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট বলছি কিন্তু আমি, নিউক্লিয়াসের যে সাইজ তার থেকে অ্যাটমের সাইজটা অনেক বড়. তাহলে এই নিউক্লিয়াসের এইটুকু ছোট্ট সাইজের মধ্যেই তো নিউট্রন প্রোটনগুলো গ্যাদারিং করে আছে. নিউট্রন প্রোটন তো বাইরে থাকে না, আর ইলেকট্রনগুলো আছে অরবিটে. ইলেকট্রন তো খুবই লাইট পার্টিকেলস, ওর মাস তো খুবই কম. তাহলে এই যে বাকি এতটা জায়গা পড়ে থাকলো, অনেকটা স্পেস, অনেকটা ভলিউম যে পড়ে থাকলো, সেখানে কি আছে? তাহলে সেখানে কিছুই নেই, ফাঁকা. তার মানে এখান থেকে আমি কনক্লুশনে আসতে পারি যে একটা অ্যাটমের ভেতরে বেশিরভাগ স্পেস হলো ফাঁকা, ভ্যাকিউম. ঠিক আছে, দিস ইজ দ্য কনক্লুশনস. ওকে, ফাইন. নাও লেটস ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য composition of a nucleus. Composition of a nucleus মানে এক কথায় নিউক্লিয়াসের মধ্যে কি কি আছে অলরেডি বলা হয়ে গেছে যে নিউক্লিয়াসের মধ্যে দুটো পার্টিকেলস থাকে, নিউট্রন এবং প্রোটন. ঠিক আছে, দিজ আর দ্য টু পার্টিকেলস ইনসাইড এ নিউক্লিয়াস. তাহলে যদি আমার এটা হয় একটা কমপ্লিট অ্যাটম, তাহলে তার সেন্টারে একটা ছোট্ট জায়গায় আছে আমার নিউক্লিয়াস. নিউক্লিয়াসের মধ্যে একদম ঠাসাঠাসি করে গ্যাদারিং করে আছে নিউট্রন এবং প্রোটন, একটা ছোট্ট ভলিউমের মধ্যে. ক্লিয়ার? তাহলে কম্পোজিশন অফ নিউক্লিয়াস মানে নাম্বার 1 আসবে প্রোটন. আমরা প্রোটনের কতগুলো প্রপার্টি জেনে নেব. ফার্স্ট অফ অল, প্রোটন কিন্তু চার্জ পার্টিকেলস, এবং প্রোটনের চার্জ হলো পজিটিভ, এবং এর ভ্যালু হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম. এবং প্রোটনের যে মাস অফ প্রোটন 1.6726 × 10⁻⁻27 কেজি. ক্লিয়ার? প্রোটনের কিন্তু স্পিন আছে. প্রোটন যখন নিউক্লিয়াসের মধ্যে থাকে তখন কিন্তু সে স্পিন করে, এবং প্রোটন কিন্তু স্পিন হাফ পার্টিকেলস. যেমন ইলেকট্রন হলো স্পিন হাফ পার্টিকেলস, সেরকম প্রোটনের হচ্ছে স্পিন হাফ পার্টিকেলস, মানে প্রোটন হলো ফার্মিয়নস. অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা এরকম. যদি হয় এইটা আমার অ্যাটমের ডায়ামিটার, তাহলে এটা হচ্ছে আমার নিউক্লিয়াস. দেখতেই পাচ্ছ যে নিউক্লিয়াসের ডায়ামিটার অ্যাটমের ডায়ামিটারের থেকে অনেক কম. তাহলে নিউক্লিয়াসের এইটুকু ভলিউমের মধ্যে কি আছে? নিউট্রন প্রোটনগুলো সব ওর মধ্যে ঢুকে আছে, আর এ অরবিটে ঘুরছে ইলেকট্রন. তাহলে মাঝের এই জায়গাগুলো কি আছে? ফাঁকা. তাহলে অ্যাটমের মধ্যে বেশিরভাগ স্পেসই হলো এমটি, ভ্যাকিউম. আচ্ছা, দিস ইজ দ্য প্রপার্টি অফ এ প্রোটন, স্পিন হাফ. তার মানে প্রোটন ইজ এ ফার্মিয়ন. স্পিন হাফ পার্টিকেলসকে বলা হয় ফার্মিয়ন. ফার্মিয়নগুলো ফার্মি ডিরাক স্ট্যাটিস্টিক্স ওবে করে. দ্যাট ইজ ওয়াই দিস particles is called fermion. Second type of particles is neutron.
অ্যাটমের মধ্যে আরেকটা পার্টিকেলস থাকে নিউট্রন। দেখো নিউট্রনের কিন্তু কোনো চার্জ নেই, নিউট্রনের মাস প্রোটনের মাসের সঙ্গে প্রায় সমান, কিন্তু একদম 100% ইকুয়াল নয়, সামান্য একটু বেশি। নিউট্রনের মাসটা সামান্য একটু বেশি। কত হয়? 1.6749 ইন্টু 10⁻⁻27 কেজি। দেখো কম্পেয়ার করো, 10⁻⁻27 10⁻⁻27 সেম, 1.67 1.67। এটা 1.67 পর 26 আছে, এখানে 49 আছে। তাহলে দেখো সামান্য ডিফারেন্স। বলতেই পারি যে মাস অফ এ প্রোটন ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু মাস অফ এ নিউট্রন। প্রায় সমান, কিন্তু তবুও নিউট্রনের একটু বেশি। ওকে, আর প্রোটনের মতো নিউট্রনটাও কিন্তু স্পিন হাফ পার্টিকলস, দ্যাট মিন্স নিউট্রন ইজ অলসো ফার্মিয়নস। তো দেখো নিউক্লিয়াসের যে দুটো কম্পোজিশনস, সেটা হচ্ছে প্রোটন এবং নিউট্রন, সেগুলো সম্পর্কে জানা হলো। আচ্ছা আচ্ছা, দেখো আচ্ছা, some important terms. What is called nucleon? নিউক্লিয়াসের মধ্যে যে পার্টিকেলস থাকে তাকেই বলে নিউক্লিয়ন। এ পার্টিকেলস হুইচ ইজ ইনসাইড এ নিউক্লিয়াস ইজ কল্ড নিউক্লিয়ন। তাহলে প্রোটন সেও নিউক্লিয়াসের ভেতরে থাকে, তাহলে প্রোটনও নিউক্লিয়ন। নিউট্রন সেও নিউক্লিয়াসের ভেতরে থাকে, তাহলে নিউট্রনও নিউক্লিয়ন। তাহলে প্রোটন এবং নিউট্রনকে একসঙ্গে বলা হয় নিউক্লিয়ন। নিউক্লিয়ন বলতে কি বোঝাবো আমরা? নিউক্লিয়ন মানে প্রোটনকেও বোঝাবো, নিউক্লিয়ন মানে নিউট্রনকেও বোঝাবো। ওকে, নেক্সট টার্ম ইজ অ্যাটমিক নাম্বার, ভেরি ইম্পর্টেন্ট টার্ম। অ্যাটমিক নাম্বার, এটাকে ক্যাপিটাল জেড দিয়ে লেখা হয়। দেখো অ্যাটমিক নাম্বার ক্যাপিটাল জেড ইকুয়াল টু নাম্বার অফ প্রোটন। কোনো একটা নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন থাকে সেই নাম্বারকে বলা হয় অ্যাটমিক নাম্বার অফ দ্য নিউক্লিয়াস। ঠিক আছে, দিস ইজ ইকুয়াল টু ক্যাপিটাল জেড। আচ্ছা দেখো, কোনো একটা অ্যাটমের মধ্যে, আরেকটা কথা বলে দিই আমি, কোনো একটা অ্যাটমের মধ্যে যতগুলো প্রোটন থাকে ততগুলোই কিন্তু ইলেকট্রন থাকে। তাহলে অ্যাটমিক নাম্বার ইকুয়াল টু নাম্বার অফ প্রোটন ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন বলতে পারি, ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন। নেক্সট নেক্সট ইজ মাস নাম্বার। মাস নাম্বারকে ক্যাপিটাল এ দিয়ে লেখা হয়। মাস নাম্বার ক্যাপিটাল এ ইকুয়াল টু প্রোটন নাম্বার প্লাস নিউট্রন নাম্বার। কোনো অ্যাটমের মধ্যে প্রোটন নাম্বার ক্যাপিটাল জেড আর নিউট্রন নাম্বার ক্যাপিটাল এন হলে প্রোটন নাম্বার আর নিউট্রন নাম্বারের যে সাম, দিস ইজ ইকুয়াল টু মাস নাম্বার। তাহলে আমরা ফাইনালি কি পেলাম? যে জেড মানে কি? জেড মানে হচ্ছে অ্যাটমিক নাম্বার। দিস ইজ ইকুয়াল টু নাম্বার অফ প্রোটন। আবার বলতে পারি যে এই জেডটাই কিন্তু নাম্বার অফ ইলেকট্রন। তার কারণ কোনো একটা অ্যাটমের মধ্যে যতগুলো প্রোটন থাকে ততগুলোই কিন্তু ইলেকট্রন থাকে। আর মাস নাম্বার এ মানে কি? প্রোটন নাম্বার প্লাস নিউট্রন নাম্বার। তাহলে এখান থেকে বলতে পারি আমি নিউট্রন নাম্বার এন ইকুয়াল টু কী হবে তাহলে? মাস নাম্বার মাইনাস প্রোটন নাম্বার। তাহলে আমি মাস নাম্বার থেকে প্রোটন নাম্বারকে মাইনাস করলেই পেয়ে যাব নাম্বার অফ নিউট্রন। ওকে, নেক্সট ইজ নিউক্লাইড। What is called nuclide?
দেখো কোনো একটা নিউক্লিয়াসের যে সিম্বলিক রিপ্রেজেন্টেশন, কোনো নিউক্লিয়াসকে আমি যখন সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করব তখন সেটাকে বলা হবে নিউক্লাইড। ধরে নাও একটা অ্যাটমের সিম্বল হলো এক্স, তাহলে এই অ্যাটমটা নিউক্লিয়াসের মনে করো অ্যাটমিক নাম্বার জেড, তাহলে জেডটা লিখবো নিচে, আর ওই নিউক্লিয়াসটার মাস নাম্বার মনে করো ক্যাপিটাল এ, তাহলে উপরে লিখবো। এটা হচ্ছে তোমার এক্স নিউক্লাইড। কোনো অ্যাটমের নিউক্লিয়াসকে রিপ্রেজেন্ট করা হয় যেটা, সেটা হচ্ছে নিউক্লাইড। সো দিস ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ এ নিউক্লাইডস। তাহলে এই সিম্বল দেখেই বলে দিতে পারবো আমি যে এই নিউক্লিয়াসটার মধ্যে নাম্বার অফ প্রোটন ইকুয়াল টু জেড, mass number equal to A, and number of neutron equal to A minus Z. Clear? Now next point is isotope. কতগুলো ইম্পর্টেন্ট টার্ম আছে আমাদের আইসোটোপ, এগুলো জানো, জাস্ট একবার করে বলে দেওয়া। কতগুলো অ্যাটম যাদের মাস মানে অ্যাটমিক নাম্বার সেম হবে কিন্তু মাস নাম্বার ডিফারেন্ট, তখন তাদেরকে বলা হবে আইসোটোপ। ঠিক আছে, সেম অ্যাটমিক নাম্বার বাট ডিফারেন্ট মাস নাম্বার, রাইট? যেমন হাইড্রোজেনের 3টো আইসোটোপ, H11, H12 আর H13। তাহলে H11 এর অ্যাটমিক নাম্বার 1, এটারও অ্যাটমিক নাম্বার 1, এটারও অ্যাটমিক নাম্বার 1। তা তিনটেরই কিন্তু অ্যাটমিক নাম্বার সেম কিন্তু মাস নাম্বার ডিফারেন্ট। তাহলে এই তিনটে হলো হাইড্রোজেনের আইসোটোপ। এই যে ফার্স্ট আইসোটোপটা, এর মধ্যে নাম্বার অফ প্রোটন ইকুয়াল টু কটা আছে? 1। এর মাস নাম্বার কত? 1। তাহলে নাম্বার অফ নিউট্রন ইকুয়াল টু কত? এখানে 0। এই হাইড্রোজেনে কোনো নিউট্রন নেই। এই হাইড্রোজেনটাকে বলা হয় তোমার কমন হাইড্রোজেন বা প্রোটিয়াম। দিস আইসোটোপ ইজ কল্ড প্রোটিয়াম বা কমন হাইড্রোজেন। এখানে কিন্তু কোনো এই প্রোটিয়াম বা কমন হাইড্রোজেনে কিন্তু কোনো নিউট্রন থাকে না, একমাত্র পার্টিকলস যার মধ্যে যার নিউক্লিয়াসে কোনো নিউট্রন নেই, অনলি 1। আচ্ছা, তারপরে সেকেন্ডটা অ্যাটমিক নাম্বার 1, মাস নাম্বার 2। তাহলে আমরা জানি নিউট্রন নাম্বার মানে কি? A মাইনাস জেড মানে 1। হাইড্রোজেনের এই আইসোটোপটায় কিন্তু একটা নিউট্রন আছে আর একটা প্রোটন আছে, এর নাম হলো ডয়টেরিয়াম। ঠিক আছে, দিস ইজ ডয়টেরিয়াম। আর 3 নম্বরটা অ্যাটমিক নাম্বার 1, নাম্বার অফ প্রোটন ইকুয়াল টু 1, মাস নাম্বার ইকুয়াল টু 3, তাহলে নাম্বার অফ নিউট্রন ইকুয়াল টু 2। এটা হচ্ছে ট্রাইটিয়াম। এই 3টে আইসোটোপ হাইড্রোজেনের। কিন্তু আমরা জানি যে কোনো একটা অ্যাটমের প্রপার্টি কন্ট্রোল করে কে? নাম্বার অফ প্রোটন। যদি নাম্বার অফ প্রোটন চেঞ্জ হয় তাহলে অ্যাটমের প্রপার্টি চেঞ্জ হয়। যদি নাম্বার অফ প্রোটন সেম থাকে তাহলে কিন্তু অ্যাটমের প্রপার্টিও সেম থাকে। হাইড্রোজেনের যে 3টে আইসোটোপ, 3টেরই নাম্বার অফ প্রোটন সেম, তাহলে এই 3টে আইসোটোপের কিন্তু প্রপার্টি সেম থাকবে, কেমিক্যাল প্রপার্টি উইল রিমেন সেম। তাহলে দ্যাট ইজ ওয়াই এরা কিন্তু, আমি 3টেকেই হাইড্রোজেন লিখলাম কেন? যদি অ্যাটমিক নাম্বার চেঞ্জ হতো তাহলে কিন্তু হাইড্রোজেন থাকতো না, অন্য কিছু হয়ে যেত, প্রপার্টি চেঞ্জ হয়ে যেত। তাহলে আইসোটোপগুলোর কিন্তু কেমিক্যাল প্রপার্টি আইডেন্টিক্যাল হয়, একই রকম হয়। শুধুমাত্র নাম্বার অফ নিউট্রন ডিফারেন্ট থাকার জন্য সাইজের ডিফারেন্স হতে পারে, কিন্তু কেমিক্যাল প্রপার্টি অফ দ্য আইসোটোপ উইল রিমেন অ্যাপ্রক্সিমেটলি আইডেন্টিক্যালস। ওকে, সো দিস ইজ। তাছাড়া এর লিথিয়ামের 2টো আইসোটোপ থাকে, লিথিয়াম 36 আর একটা হলো লিথিয়াম 37। লিথিয়ামের 2টো আইসোটোপ, যেমন ক্লোরিনের 2টো আইসোটোপ, একটা হচ্ছে ক্লোরিন 1735 আর একটা হলো ক্লোরিন 1737।
1735 আর 1737, ঠিক আছে। আচ্ছা, এই যে আইসোটোপগুলোর মধ্যে সব আইসোটোপ কিন্তু সমান পাওয়া যায় না। যদি বলি ক্লোরিনের যে দুটো আইসোটোপ, তার মধ্যে 75% হচ্ছে 1735 এটা পাওয়া যায়, আর 25% 1737। তুমি যদি কিছু পরিমাণ ক্লোরিন নাও, ওর মধ্যে কোন আইসোটোপটা থাকবে? সব থেকে বেশি পরিমাণে থাকে এই 1735 এই আইসোটোপটায়। এটা বেশি, এর রিলেটিভ অ্যাবান্ডেন্স ইজ গ্রেটার কম্পেয়ার্ড টু দিস 1737। এটা 25% আর 75%। সেজন্য এদের অ্যাভারেজ অ্যাটমিক মাস বের করা হয়। অ্যাভারেজ অ্যাটমিক মাস মানে কী হবে? মানে এর 35 তাকে 75 দিয়ে গুণ করব, প্লাস এটা হচ্ছে 37 তাকে 25 দিয়ে গুণ করব, ডিভাইডেড বাই, নিচে ডিভাইড করব আমি 75 প্লাস 25 দিয়ে অ্যাভারেজ বেরোবে, মোটামুটি হবে 35.5। এটা হচ্ছে অ্যাভারেজ অ্যাটমিক মাস অফ ক্লোরিন নিউক্লিয়াস, ঠিক আছে। আমাদের অ্যাভারেজ করতেই হবে, কারণ আমি যে ক্লোরিন পাবো তার মধ্যে তো দুরকম মিক্স আপ হয়ে আছে। তাহলে ক্লোরিন অ্যাটমিক মাস আমি কোনটা বলবো, 37 না 35? তখন আমাকে দুটোর অ্যাভারেজ করে নিয়ে অ্যাভারেজটা বলতে হবে 35.5। ওকে, এগুলো আইসোটোপের কনসেপ্ট। নেক্সট ইজ আইসোবার। মোটামুটি হবে সিমিলার কনসেপ্ট। আইসোবারের ক্ষেত্রে সেম মাস নাম্বার বাট ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার। যেমন হাইড্রোজেনের যে আইসোটোপ ট্রাইটিয়াম, আর হিলিয়ামের একটা আইসোটোপ আছে। দেখো, ট্রাইটিয়াম আর হিলিয়ামের যে আইসোটোপটা, এর দুটোর অ্যাটমিক নাম্বার কিন্তু ডিফারেন্ট, কিন্তু মাস নাম্বার সেম। তাহলে এরা হবে পরস্পরের আইসোবার। দেখো, অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট হওয়ার জন্য এদের প্রপার্টিও ডিফারেন্ট হবে। তাহলে আইসোবারগুলোর কিন্তু কেমিক্যাল প্রপার্টি ডিফারেন্ট। ক্লিয়ার? আচ্ছা, তারপরে নেক্সট আসছে আমার আইসোবারের পর নেক্সট হলো আইসোটোন। আইসোবারের আরও একটা এক্সাম্পল দেওয়া যায়, যেমন ক্যালসিয়াম, যেমন ক্লোরিন 1737, ক্লোরিনের এই আইসোটোপটা, আর এদিকে আছে তোমার সালফার 1637। সেম মাস নাম্বার, ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার। আইসোবার, ডিফারেন্ট প্রপার্টি। সেজন্য এটা ক্লোরিন, এটা সালফার। যদি সেম প্রপার্টি হতো তাহলে এটাও ক্লোরিন নাম হতো, ওটাও ক্লোরিন নাম হতো। অ্যাটমিক নাম্বার চেঞ্জ হলে নতুন অ্যাটম হয়, অন্য প্রপার্টির অন্য অ্যাটম তৈরি হয়ে যায়, ঠিক আছে। তার জন্য আইসোবারগুলোর কেমিক্যাল প্রপার্টি কিন্তু ডিফারেন্ট হবে। নেক্সট আইসোটোন। নেক্সট ইজ আইসোটোন। দেখো, আইসোটোনগুলোর সেম নাম্বার অফ নিউট্রন, যদি কতগুলো অ্যাটমের নাম্বার অফ নিউট্রন সেম হয়, মাস নাম্বার ডিফারেন্ট হোক, নাম্বার অফ প্রোটন ডিফারেন্ট হোক, কিন্তু নাম্বার অফ নিউট্রন যদি সেম হয়, তখন তাদেরকে বলা হবে আইসোটোন। যেমন ক্লোরিন 1737, আর একটা হলো পটাশিয়াম 1939। দেখো, এই দুটো নিউক্লিয়াসের অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট, মাস নাম্বার ডিফারেন্ট। তাহলে এর নাম্বার অফ প্রোটন ইকুয়াল টু 17, মাস নাম্বার ইকুয়াল টু 37, তাহলে নাম্বার অফ নিউট্রন ইকুয়াল টু 37 মানে 20। এর হলো নাম্বার অফ প্রোটন ইকুয়াল টু 19, মাস নাম্বার ইকুয়াল টু 39, দেয়ারফর নাম্বার অফ নিউট্রন ইকুয়াল টু 20। তাহলে দেখতেই পাচ্ছ যে দুটো অ্যাটমেই কিন্তু নাম্বার অফ নিউট্রন সেম। তাহলে এরা হলো পরস্পরের আইসোটোন, এদেরও প্রপার্টি কিন্তু ডিফারেন্ট হবে। ওকে, তারপর হচ্ছে আইসোমার। নেক্সট ইজ আইসোমার, ঠিক আছে। মনে করো যে ক্লোরিন
1735 আর ক্লোরিন 1735, এদের মধ্যে কোনো ডিফারেন্স আছে? অ্যাটমিক নাম্বার সেম, মাস নাম্বার সেম, তাহলে তো দুজন আইডেন্টিক্যাল, একই একটা অ্যাটম, কিন্তু এদের মধ্যে ডিফারেন্স তৈরি হতে পারে। যদি এই ক্লোরিনটা, এটা যে এনার্জি লেভেল, মনে করো এই ক্লোরিনটা আছে গ্রাউন্ড স্টেটে, আর মনে করো এই ক্লোরিনটার এনার্জি একটু বেশি, এ মনে করো এক্সাইটেড স্টেটে আছে, এখানে আছে। তাহলে যদি এই ক্লোরিনটা গ্রাউন্ড স্টেটে থাকে আর এই ক্লোরিনটা এক্সাইটেড স্টেটে থাকে, তা দুটো কিন্তু আইডেন্টিক্যাল হলো না, ওদের মধ্যে কিন্তু একটা এনার্জি ডিফারেন্স আছে। তখন ওদেরকে বলা হয় পরস্পর এর আইসোমার। তখন এটাকে আমি স্টার দিয়ে বোঝাবো। স্টার মানে কি? স্টার মানে বুঝতে হবে যে ওই ক্লোরিনটা গ্রাউন্ড স্টেটে নেই, ওর এনার্জি বেশি আছে, ও এক্সাইটেড স্টেটে আছে, হয় ফার্স্ট, নাহলে সেকেন্ড, নাহলে থার্ড, নাহলে ফোর্থ, যে কোনো একটা এক্সাইটেড স্টেটে জাম্প করে উপরে বসে আছে ও। তখন এই দুটোকে পরস্পরকে বলা হবে আইসোমার। তাহলে আইসোমার মানে কি? সেম মাস নাম্বার, সেম অ্যাটমিক নাম্বার, সেম নিউট্রন নাম্বার, সব কিছু সেম, শুধুমাত্র এনার্জি ডিফারেন্স। ওকে, আচ্ছা, একটা ইলেকট্রনের মাস কত? 9.11 × 10⁻³ কেজি। একটা প্রোটনের মাস কত? একটু আগে লিখলাম 1.6726 × 10⁻27 কেজি। এটা নিউট্রনের মাস 1.6749 × 10⁻27 কেজি। এটা হলো আমার তিনটে ফান্ডামেন্টাল পার্টিকেলস, তাদের মাস। মাসগুলো দেখে কী মনে হচ্ছে? যে ইলেকট্রনের মাস দেখো 10⁻31, মানে মাস নেই বললেই চলে, জিরোর কাছাকাছি প্রায়। সেজন্য ইলেকট্রনের মাস খুবই কম, অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু জিরো। ইলেকট্রন, মাস অফ অ্যান ইলেকট্রন ইজ নেগলিজিবল। কিন্তু কম্পেয়ার যদি করো, ইলেকট্রনের সঙ্গে কম্পেয়ার করলে কিন্তু প্রোটন এবং নিউট্রনের মাসটা যথেষ্টই বেশি ইন কম্পেয়ার টু ইলেকট্রন। দেখতেই পাচ্ছ যে প্রোটন নিউট্রনের মাস প্রায় সমান। কিন্তু আমি যদি একটা প্রোটনের মাসকে কেজিতে রিপ্রেজেন্ট করি, তাহলে সংখ্যাটা খুবই ক্ষুদ্র হয়ে যাচ্ছে, ভেরি 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 স্মল কোয়ান্টিটি, এবং দেখতেও খুব খারাপ লাগছে। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল দিচ্ছি আমি। যদি বলা হয় যে বড় বড় চালের বস্তা, বড় বড় গমের বস্তা গোডাউন থেকে বের করে যখন আমরা মাপি, তখন আমরা কি গ্রামে মাপি? যে চালের বস্তাটা হয়তো 100 কেজি হলো, তাহলে আমরা কি কোনো সময় বলি যে ওই চালের বস্তাটা 100 × 1000, মানে তোমার 100 × 1000 কত হচ্ছে? এত গ্রাম, মানে প্রায় 1 লক্ষ গ্রাম। তাহলে 100 কেজি বলি, তাই বলে কি কখনো বলি যে চালের বস্তাটা হলো 1 লক্ষ গ্রাম? তা তো বলি না। আবার দোকানে যখন আমি অল্প একটু চিনি কিনতে যাই, 100 গ্রাম, 200 গ্রাম, 500 গ্রাম, তখন 200 গ্রাম চিনি, সেটা কিন্তু গ্রামে বলছি আমি। 200 গ্রাম চিনি মানে কত কেজি হবে? 0.5, তাই তো হবে। 200/1000, তাহলে কত হবে দেখি। না, 0.5 কেন, 0.2 কেজি। তো চিনি কিনতে গিয়ে আমি কোনো সময় বলি যে 0.2 কেজি চিনি দাও, তখন আমি কিন্তু বলছি 200 গ্রাম। আবার যখন আমি 100 কেজি চালের বস্তার মাসের কথা বলছি, তখন কিন্তু 100 কেজি বলছি, তখন কিন্তু আমি 1 লাখ গ্রাম বলছি না। তো দেখো যে ইউনিটটা কখন কোনটা ইউজ করব,
সেটা কিন্তু ডিপেন্ড করছে যে কোয়ান্টিটিটা মেজারমেন্ট করব সেটা বড় কোয়ান্টিটি না ছোট কোয়ান্টিটি। যদি আমি ছোট কোয়ান্টিটির মাস মাপি তাহলে গ্রামটা বললে আমার সুবিধা হচ্ছে, তখন আমার কেজিটা বলতে খারাপ দেখাচ্ছে, গ্রামটাই ঠিক আছে। আবার যখন আমি বেশি বেশি কোয়ান্টিটির কোনো মাস মেজারমেন্ট করছি, যেমন 100 কেজি, 200 কেজি, 500 কেজি চালের বস্তা, গমের বস্তা, পাট, ভারী ভারী জিনিস যখন মাপি তখন কিন্তু কেজিতে বলতে বেশি সুবিধা। আরও যদি বেশি ভারী মেজারমেন্ট করি তখন সেটাকে বলা হয়, তখন কুইন্টাল বলি আমরা। 5 কুইন্টাল, 10 কুইন্টাল, 20 কুইন্টাল, 50 কুইন্টাল, 1 কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি। তখন কিন্তু আমরা কেজিও বলি না। তো দেখো মেজারমেন্ট অনুযায়ী ইউনিট হয়। এবার একটা নিউক্লিয়াসের যে মধ্যে যে প্রোটন এবং নিউট্রন, এদের মাস এতই ছোট যে এগুলো কেজিতে বলছে কেমন যেন মানাচ্ছে না, বাজে দেখাচ্ছে। যেমন যদি আমি 100 কেজি চালের বস্তাকে গ্রামে বলি যেমন বাজে দেখাবে, সেরকম একটা প্রোটনের মাসকে কেজিতে বললেও সে ওরকমই দেখাবে। যদি আমি এটাকে পাওয়ারটাকে ভেঙে লিখি না তো বিরাট সংখ্যা আসবে। তাহলে সোজা কথা যে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এদের মাসকে রিপ্রেজেন্ট করার জন্য অন্য একটা ইউনিট দরকার, ঠিক আছে? কেজিতে রিপ্রেজেন্ট করলে সেটাকে খুব অড দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে না, সংখ্যাটা অনেক লার্জ হয়ে যাচ্ছে। দ্যাট ইজ ওয়াই আমরা যে ইউনিটটা ইউজ করি সেটা হচ্ছে দিস ইজ কল্ড অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক মাস ইউনিট, যাকে শর্টে বলা হয় AMU। এটা ডিফাইন করা হয় 1 AMU ইকুয়াল টু হচ্ছে একটা কার্বন অ্যাটমের যে মাস তার 1/12 অফ দ্য মাস অফ এ কার্বন অ্যাটম। আচ্ছা, কার্বনের আবার দুটো আইসোটোপ আছে, তো সেক্ষেত্রে কার্বনের যে C12 এই আইসোটোপটার একটা কার্বন অ্যাটমের মাস কত হবে? 12, ঠিক আছে? একটা কার্বন অ্যাটমের মাস কত হবে? দেখো একটা কার্বন অ্যাটমের মাস আমি বলে দিচ্ছি এখানে। মাস অফ এ কার্বন অ্যাটম অ্যাকচুয়ালি হয় তোমার মাস অফ এ কার্বন অ্যাটমস। তাহলে আমি এখানে AMUটাকে ডিফাইন করি 1/12 ইন্টু মাস অফ এ কার্বন 12 অ্যাটম ইকুয়াল টু 1/12 ইন্টু C12 এই আইসোটোপের একটা কার্বন অ্যাটমের মাস হয় 1.992678 1.992678 ইন্টু 10⁻⁻26 কেজি। এটা হচ্ছে মাস অফ এ কার্বন অ্যাটম। ইন্টু 1.992678 ইন্টু 10⁻⁻26 কেজি, তাকে 12 দিয়ে ডিভাইড করলে হয়, ক্যালকুলেশন তোমরা নিজেরা করে নেবে, অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 1.660565 ইন্টু 10⁻⁻27 কেজি। এটা হচ্ছে 1 AMU ইকুয়াল টু, বুঝলে? দিস ইজ ঠিক আছে। এবার এটা হচ্ছে AMU এর সঙ্গে কেজির রিলেশনস। তাহলে সোজা কথা হলো AMUটা কিসের ইউনিট? AMU ইজ দ্য ইউনিট অফ মাস। কেজি কিসের ইউনিট? কেজিও হলো ইউনিট অফ মাস, কিন্তু AMUটা হচ্ছে স্মলার ইউনিট অফ মাস। এই AMU ইউনিটটা শুধুমাত্র অ্যাটমিক লেভেলের যে পার্টিকেলস তাদের মেজারমেন্টের জন্য ইউজ হয়। আমি এখন দোকানে চাল কিনতে গিয়ে নিশ্চয়ই AMU ইউনিট বলবো না, কেউ বুঝতেও পারবে না। এই মাসের ইউনিটটা কোথায় ইউজ হয়? অনলি নিউক্লিয়ার ফিজিক্সে। অ্যাটমিক লেভেলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, আলফা পার্টিকেলস, এসব অ্যাটমিক পার্টিকেলসগুলো যাদের মাস খুবই ক্ষুদ্র তাদের মাস মেজারমেন্ট করার জন্য আমরা এই AMU ইউনিটটা ইউজ করি। দেখো মাস অফ অ্যান ইলেকট্রন ইকুয়াল টু 9.11 ইন্টু 10⁻⁻31 কেজি। কেজিতে এটাকে কিন্তু খুব অড দেখাচ্ছে, তাহলে এটাকে আমি AMUতে কনভার্ট করব। 1 AMU ইকুয়াল টু দিস,
এটাকে আমাকে এটা দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে এএমইউ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে দিস 9.11 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 1.660565 ইন্টু 10⁻⁻27। এটাকে ডিভাইড করে তোমরা দেখবে ক্যালকুলেশন করে, এটা আসবে 0.00055 AMU। আর মাস অফ প্রোটন 1.6726 ইন্টু 10⁻⁻27 কেজি। ঠিক একইভাবে এটাকে ডিভাইড করতে হবে, ডিভাইড করলে বেরোবে এটা হচ্ছে 1.00, তোমরা ক্যালকুলেশনগুলো একবার চেক করে দেখে নেবে, 73 AMU। মাস অফ নিউট্রন 1.6749 ইন্টু 10⁻⁻27 কেজি। এটা সিমিলারলি এএমইউতে কনভার্ট করলে আসবে 1.0086 AMU। তো দেখো অনেকটা মানানসই এসছে এবার, ঠিক আছে? যদি আমি একটা প্রোটনের মাসকে এএমইউতে বলি তো দেখো অনেকটা মানানসই এসছে। তাহলে প্রোটনের যে মাস সেটা কিন্তু কেজিতে বলবো না, প্রোটন, নিউট্রন, ইলেকট্রনের মাসকে আমরা সবসময় রিপ্রেজেন্ট করবো কিসে? অ্যাটমিক মাস ইউনিটে। ওকে, আচ্ছা আচ্ছা, আমরা একটা নতুন এনার্জি ইউনিট ডিফাইন করব, ইউনিট অফ এনার্জি। দেখো এনার্জির ইউনিট আমরা অলরেডি জানি। এনার্জির ইউনিট কি? এসআই ইউনিট হলো জুল, আর সিজিএস ইউনিট হলো আর্গ। এগুলো বড় ইউনিট, সেজন্য এনার্জির একটা ছোট ইউনিট ডিফাইন করবো, সেটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। যদি কোনো একটা ইলেকট্রনকে এ আর বি এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স মনে করো 1 ভোল্ট, কোনো একটা ইলেকট্রনকে যদি একটা পয়েন্টে ছেড়ে দেওয়া হয় তাহলে এই পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য ইলেকট্রনটা অ্যাক্সেলারেট হবে, ফলে ইলেকট্রনটা আস্তে 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 এর কাইনেটিক এনার্জি বাড়বে। এই 1 ভোল্টের মধ্য দিয়ে এক পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাওয়ার ফলে ইলেকট্রনটা যে কাইনেটিক এনার্জি গেইন করবে সেটা কত? কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু, আমরা জানি যে কাইনেটিক এনার্জি উইল বি ইকুয়াল টু ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান মানে কি? চার্জ ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স।
দেখো, we all know that work done is equal to kinetic energy equal to work done equal to Q into V. Q মানে এখানে একটা ইলেকট্রন, তার মানে একটা ইলেকট্রনের চার্জ, ইন্টু কত ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স আছে, 1 ভোল্ট। এই এনার্জিটাই হলো 1 ইলেকট্রন ভোল্ট। দিস এনার্জি ইজ কল্ড 1 ইলেকট্রন ভোল্ট। সোজা কথা কি, একটা ইলেকট্রনকে 1 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে ছেড়ে দিলে ইলেকট্রনটা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাওয়ার সময় যে অ্যামাউন্টের কাইনেটিক এনার্জি ইলেকট্রনটা গেইন করবে, দিস কাইনেটিক এনার্জি উইল বি ইকুয়াল টু 1 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, তাহলে ইলেকট্রন ভোল্ট ইজ দ্য ইউনিট অফ এনার্জি। আচ্ছা, ক্লিয়ারলি 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু 1 ইলেকট্রন ইন্টু 1 ভোল্ট। আচ্ছা, ইলেকট্রনের চার্জ কত, 1.6 ইন্টু 602 যদি বলি, ইন্টু 10⁻⁻19 কুলম ইন্টু 1 ভোল্ট। কুলম ইন্টু ভোল্ট মানে আবার জুল, তাহলে এটা ইকুয়াল টু হয়ে গেল 1.602 ইন্টু 10⁻⁻19 জুল। সো দিস ইজ দ্য রিলেশন বিটুইন ইলেকট্রন ভোল্ট অ্যান্ড জুল। very very important relations. 1 electron volt is equal to 1.602 into 10⁻⁻19 joule. এখন আমাদের এই ইলেকট্রন ভোল্ট ইউনিটটা নতুন করে ডিফাইন করার প্রয়োজন হলো কেন? আমার তো হাতে ইউনিট ছিল জুল এবং আর্গ। ঠিক সিমিলার লজিক, আগে যে লজিকটা কাজ করলো এখানেও তাই। অ্যাটমিক লেভেলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের যে এনার্জি, সেই এনার্জির ভ্যালুটা খুব স্মল হয়। ছোট ছোট পার্টিকেল, তাদের আর কত এনার্জি হবে? সেগুলোকে জুল এবং আর্গে রিপ্রেজেন্ট করলে খুব বাজে দেখায়, এত স্মল কোয়ান্টিটি হয়ে যায়, 10⁻⁻ অনেক চলে আসে। অটোমেটিক্যালি একটু মানানসই ফিগার নিয়ে আসতে হলে আমাকে একটু স্মল ইউনিট লাগবে। তাহলে ইলেকট্রন ভোল্টটা কি, এনার্জির একটা স্মল ইউনিট। তাহলে এই ইলেকট্রন ভোল্ট ইউনিটটা ইউজ করা হয় শুধুমাত্র অ্যাটমিক লেভেলে। অ্যাটমিক লেভেলে মানে নিউক্লিয়ার ফিজিক্সে অ্যাটমের মধ্যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের এনার্জি ক্যালকুলেট করার জন্যই শুধুমাত্র এই ইউনিটটা ইউজ করা হয়। এখন রাস্তা দিয়ে একটা বাস চলছে বা একটা মুভিং ক্রিকেট বল বা একটা ফুটবল, এদের কাইনেটিক এনার্জি যখন আমি রিপ্রেজেন্ট করব, তখন কিন্তু কোনোদিনই ইলেকট্রন ভোল্ট ইউনিট ইউজ করবো না, তখন জুল আর্গ। তাহলে ম্যাক্রোস্কোপিক লেভেলে আমরা ইউজ করি এই ইউনিটগুলো, আর যখন মাইক্রোস্কোপিক লেভেলে, দ্যাট মিনস অ্যাটমিক লেভেলে, আমাকে স্মলার ইউনিট ইলেকট্রন ভোল্ট ইউজ করতে হয়। ওকে, ফাইন। ওকে, নাও আমরা অলরেডি জানি যে মাসকে এনার্জিতে কনভার্ট করা যায়, আবার এনার্জিকে মাসে কনভার্ট করা যায়। এটা হচ্ছে আইনস্টাইনের মাস এনার্জি ইকুইভ্যালেন্স। আচ্ছা, আইনস্টাইনস মাস এনার্জি ইকুইভ্যালেন্স। very famous formula E equal to mc square। আচ্ছা, তাহলে 1 AMU মাস কে যদি আমি এনার্জিতে কনভার্ট করি তাহলে কত এনার্জি হবে? m equal to 1 AMU। 1 AMU মানে কত কেজি? 1.66 into 10⁻⁻27 কেজি। আর সি মানে ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকিউম, এটার এক্স্যাক্ট ভ্যালু হচ্ছে 2.998 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এটা এক্স্যাক্ট ভ্যালু। আমরা এটাকে অ্যাপ্রক্সিমেটলি নিয়ে নিই 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এই ভ্যালুগুলো বসিয়ে দিলে ই ইকুয়াল টু এমসি স্কোয়ার, মানে এম মানে 1.66 ইন্টু 10⁻⁻27 ইন্টু সি স্কোয়ার মানে হলো 2.998 ইন্টু 10⁸ দ্য স্কোয়ার। এটা ক্যালকুলেশন করে দেখবে যে এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসবে
তোমার 931 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। 931 এমইভি, এটা বলা হয়নি, এমইভি হলো মিলিয়ন ইলেকট্রন ভোল্ট। 1 এমইভি ইকুয়াল টু 10⁶ ইভি। আর বলছি আমি এমইভি মানে হচ্ছে মিলিয়ন ইলেকট্রন ভোল্ট, 1 এমইভি মানে হচ্ছে 10⁶ ইলেকট্রন ভোল্ট। তাহলে 1 এমইউ মাস যদি এনার্জিতে কনভার্ট হয় তাহলে অ্যাপ্রক্সিমেটলি 931 মিলিয়ন ইলেকট্রন ভোল্ট এনার্জি রিলিজ হবে। আচ্ছা, তাহলে একটা নিউক্লিয়াসের সাইজ কত? নিউক্লিয়াস সাইজ দেখো, নিউক্লিয়াসের সাইজ আমি শুরুতেই বলেছি অ্যাপ্রক্সিমেটলি 10⁻⁻14 মিটার হয় নিউক্লিয়াসের ডায়ামিটার। কিন্তু নিউক্লিয়াসের যে সাইজ তার কোনো স্পেসিফিক ফর্মুলা আছে কি না? দেখো, যদি এটা হয় আমার একটা নিউক্লিয়াস, লেট রেডিয়াস অফ দ্য নিউক্লিয়াস ইকুয়াল টু আর। আমরা জানি যে নিউক্লিয়াসের শেপ হয় স্ফেরিক্যাল, তাহলে নিউক্লিয়াসের ভলিউম কত হবে? 4/3 পাই আর কিউব। এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে ভলিউম অফ এ নিউক্লিয়াস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য মাস নাম্বার। যে নিউক্লিয়াসের মাস নাম্বার যত বেশি হয় তত নিউক্লিয়াসটা বড় হয় সাইজে। ভলিউম অফ এ নিউক্লিয়াস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাস নাম্বার, হবেই তো। যদি আমি কোনো একটা নিউক্লিয়াসের মাস নাম্বার 10 হয় তাহলে ওর মধ্যে নাম্বার অফ নিউক্লিয়ন ইকুয়াল টু 10। আবার যদি কোনো একটা নিউক্লিয়াসের মাস নাম্বার 20 হয় তাহলে ওর মধ্যে নাম্বার অফ নিউক্লিয়ন ইকুয়াল টু 20। তাহলে 10টা নিউক্লিয়ন যতটুকু স্পেস দখল করবে 20 নিউক্লিয়ন তো একটু বেশি হবেই। তাহলে ভলিউম অফ এ নিউক্লিয়াস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মাস নাম্বার অফ এ নিউক্লিয়াস। তাহলে 4/3 পাই আর কিউব ইজ প্রপোর্শনাল টু এ। এখান থেকে আমরা কনক্লুশনে আসতে পারি যে যেহেতু 4/3 পাই একটা কনস্ট্যান্ট, তাহলে আর ইজ প্রপোর্শনাল টু a⁻1/3। ক্লিয়ার? এখান থেকে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আর ইকুয়াল টু r0 a⁻1/3। Where r0 is a constant, this constant is called nuclear radius factor. Nuclear radius factor, এবং এই নিউক্লিয়ার রেডিয়াস ফ্যাক্টর r0 এই কনস্ট্যান্টের ভ্যালু হয় অ্যাপ্রক্সিমেটলি 1.2 × 10⁻⁻15 মিটার। তার মানে দিস ইজ ইকুয়াল টু 1.2 ফার্মি। আমরা জানি যে 1 ফার্মি ইকুয়াল টু 10⁻⁻15 মিটার। দিস ইজ দ্য ভ্যালু অফ নিউক্লিয়ার রেডিয়াস ফ্যাক্টর। তাহলে এই ফর্মুলা ইউজ করে আমরা নিউক্লিয়াসের রেডিয়াস বের করে নিতে পারি। নিউক্লিয়াসের রেডিয়াস বেরিয়ে গেল মানে নিউক্লিয়াসের সাইজ বেরিয়ে গেল। আচ্ছা, নাও নেক্সট পয়েন্ট ইজ নিউক্লিয়ার ডেন্সিটি। ওকে, we all know that density equal to mass by volume, right? তাহলে যদি একটা নিউক্লিয়াসের রেডিয়াস হয় r, তাহলে ওর ভলিউম কত? 4/3 পাই আর কিউব। আবার যেহেতু নিউক্লিয়াসটার মাস নাম্বার যদি a হয়, তাহলে একটু আগে বের করলাম আমি যে r ইকুয়াল টু r0 a⁻1/3। ক্লিয়ার? তাহলে আর কিউব, তাহলে ভি ইকুয়াল টু কী হবে? 4/3 পাই r0 a⁻1/3 তার কিউব। তার মানে যাচ্ছে 4/3 পাই r0 কিউব এ। আচ্ছা, নেক্সট ইজ মাস অফ এ নিউক্লিয়াস। আচ্ছা, যদি ধরে নিই যে মাস অফ এ নিউক্লিয়ন ইকুয়াল টু স্মল এম। একটা নিউক্লিয়নের মাস যদি হয় স্মল এম, এখন প্রশ্ন হবে যে নিউক্লিয়নের মাস স্মল এম কী করে বলছি আমি? তার কারণ প্রোটনের মাস আর নিউট্রনের মাস তো এক না, আলাদা। তাহলে দুটোকে একসঙ্গেই তো নিউক্লিয়ন বলা হয়।
তার মানে আমি এখানে ধরে নিয়েছি যে মাস অফ প্রোটন অ্যান্ড মাস অফ নিউট্রন ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল, একেবারেই কাছাকাছি, প্রায় সমান। দুটোর মাসকে যদি আমি ইকুয়াল ধরে নিই তাহলে লিখতেই পারি যে মাস অফ এ নিউক্লিয়ন ইকুয়াল যদি এম হয়, তাহলে আর যদি এর অ্যাটমিক মাস যদি হয় ক্যাপিটাল এ, তাহলে এর কি হবে? মাস অফ নিউক্লিয়াস, মাস অফ নিউক্লিয়াস, তাহলে ওর নিউক্লিয়াসটার মাস কত হবে? মাস নাম্বার ক্যাপিটাল এ মানে কি? নাম্বার অফ নিউক্লিয়ন ইকুয়াল টু ক্যাপিটাল এ, আর একটা নিউক্লিয়নের মাস হচ্ছে স্মল এম, তাহলে টোটাল নিউক্লিয়নগুলোর মাস কত হবে? স্মল এম ইন্টু ক্যাপিটাল এ, এটা হচ্ছে মাস অফ দ্য নিউক্লিয়াস। তাহলে হোয়াট উইল বি দ্য ডেন্সিটি অফ দ্য নিউক্লিয়াস? মাস অফ দ্য নিউক্লিয়াস বাই ভলিউম অফ দ্য নিউক্লিয়াস, মানে স্মল এম ইন্টু ক্যাপিটাল এ ডিভাইডেড বাই 4/3 পাই আর নট কিউব এ টু দি এ। এ এ ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি মাস অফ দ্য নিউক্লিয়াস যদি বলি রো এন এম বাই, আচ্ছা তাহলে এই ভ্যালু পেয়ে যাচ্ছি আমি কি? এই 3m বাই 4 পাই আর নট কিউব। দেখো আর নট কিউবের ভ্যালু অলরেডি আমি এর আগেই বলে দিয়েছি। আর এম মানে কি? মাস অফ নিউক্লিয়ন, এটাকে একটাই ধরে নিই, মাস অফ প্রোটন ইকুয়াল টু মাস অফ নিউট্রন ইকুয়াল টু মাস অফ নিউক্লিয়ন ইকুয়াল টু 1.67 ইন্টু 10⁻27 ধরে নিলাম। হ্যাঁ, কম বেশি একটু আটুক ছিল, বাদ দিয়ে দিয়েছি। আর আর জিরো মানে অলরেডি একটু আগে বললাম 1.2 ইন্টু 10⁻15 মিটার। এই ভ্যালুগুলো বসিয়ে যদি বের করা হয় তাহলে রো এন অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু বেরোয় 2.3 ইন্টু 10⁻17 কেজি মিটার টু দি পাওয়ার -3। এটা হচ্ছে ডেন্সিটি অফ নিউক্লিয়াস। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো যে ডেন্সিটি অফ নিউক্লিয়াস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ মাস নাম্বার। এখানে কোনো ক্যাপিটাল এ আছে, তার মানে বোঝা যাচ্ছে কি যে বড় নিউক্লিয়াস ছোট নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মাস নাম্বার কম হোক বেশি হোক, সমস্ত নিউক্লিয়াসেরই ডেন্সিটি সেম। মানে আমরা যদি একটা হাইড্রোজেন নিউক্লিয়াস নিই H11, এর মাস নাম্বার কত? 1। আর একটা কার্বন নিউক্লিয়াস নিই 612, এর মাস নাম্বার কত? 12। তাহলে কোন নিউক্লিয়াসটা সাইজে বড়? কার্বন নিউক্লিয়াসটা সাইজে বড়, যেহেতু এর মাস নাম্বার বেশি, নাম্বার অফ নিউক্লিয়ন 12, এর নাম্বার অফ নিউক্লিয়ন 1। কিন্তু হাইড্রোজেন নিউক্লিয়াস এবং কার্বন নিউক্লিয়াস দুটোরই ডেন্সিটি সেম হবে, বিকজ ডেন্সিটি অফ এ নিউক্লিয়াস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ মাস নাম্বার। ক্লিয়ার? তাহলে এই পৃথিবীতে নেচারে যতগুলো নিউক্লিয়াস আছে সবার ডেন্সিটি এক, এবং তার ভ্যালু কত? অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 2.3 ইন্টু 10⁻17 কেজি মিটার টু দি পাওয়ার -3। এবং দেখতেই পাচ্ছ যে 10⁻17, তাহলে কল্পনা করো নিউক্লিয়াসের মাস দেখো 2.3 ইন্টু 10⁻17, মানে 1-এর পর 17টা শূন্য বসালে কি হিউজ অ্যামাউন্ট হবে, এটা বুঝতে পারছো কি? আমি একটা এক্সাম্পল দিই যে ডেন্সিটি অফ ওয়াটার কত জানো? 10⁻3 কেজি পার মিটার কিউব ডেন্সিটি অফ ওয়াটার। তাহলে ওয়াটারের থেকে নিউক্লিয়াসের ডেন্সিটি কত গুণ? প্রায় 10⁻14 গুণ। 10⁻14 মানে 1-এর মানে কোটি 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 গুণ বেশি ডেন্সিটি অফ নিউক্লিয়াস। এই এত হাই ডেন্সিটি কোনো পার্টিকেলস আমরা দেখিনি আজ পর্যন্ত। লোহা খুব ডেন্সিটি, তার ডেন্সিটিও মনে হয় এর 1 কোটি ভাগের 1 ভাগ হবে। তাহলে আমাদের নেচারে সব থেকে বেশি ডেন্সিটি হচ্ছে নিউক্লিয়াসের, এবং ট্রিমেন্ডাসলি হাই, ইনফাইনাইটলি লার্জ, হিউজ। একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে সুবিধা হবে। বলা হচ্ছে যে আমাদের যে পৃথিবী, বিশ্বব্রহ্মাণ্ড, স্টার যা কিছু আছে তাদেরকে যদি আমি চেপে চেপে ছোট করি, কোনো জিনিসকে চাপলে ছোট করলে কি হয়? ওর ভলিউম কমে, ডেন্সিটি বাড়ে। তাহলে আমি যে পৃথিবীটাকে চেপে ছোট করি তাহলে কি হবে? ওর ভলিউম কমবে, ডেন্সিটি বাড়বে। বলছি যে এটাকে চেপে যদি আমি একটা এই বলের মতো করতে পারি, এই গোটা এত বড় পৃথিবীটাকে যদি আমি চেপে এইটুকু বলের সাইজে নিয়ে আসতে পারি,
তাহলে এর ডেন্সিটি নিউক্লিয়াসের ডেন্সিটির কাছাকাছি হবে। তাহলে ইমাজিন করো যে নিউক্লিয়াসটা কত হেভি, কত সলিড, এবং মানে সমস্ত ম্যাটারের সমস্ত মাসটা ওখানেই কনসেন্ট্রেট হয়ে আছে। আজকের যে ডিসকাশন মোটামুটিভাবে আজকের একটা টপিক ডিসকাস করে শেষ করব, সেটা হচ্ছে দেখো মোটামুটিভাবে 1898 সালের দিকে আবিষ্কার হলো ইলেকট্রন, আর তার 10-12 বছর পর 1912 সালের দিকে আবিষ্কার হলো প্রোটন, রাদারফোর্ড। তখন আমরা জানতাম যে অ্যাটমের মধ্যে দুটো পার্টিকেলস আছে, প্রোটন এবং ইলেকট্রন, আর কিছু নেই। কিন্তু 1932 সালে সায়েন্টিস্ট জেমস শ্যাডউইক একটা এক্সপেরিমেন্ট করলেন। এক্সপেরিমেন্টটা কি? একটা চেম্বারের মধ্যে পোলোনিয়াম সোর্স ছিল। একটা চেম্বার, লেড ব্লক। এই লেড ব্লকের মধ্যে আমার আছে একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট আছে। রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট আছে পোলোনিয়াম। আমরা জানি যে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট হলে কী হবে, সেখান থেকে রেডিয়েশন বেরোবে আলফা, বিটা, গামা। আর সামনে একটা প্লেট রেখেছিলাম, সেটা হচ্ছে বেরিলিয়ামের প্লেট। এখান থেকে আলফা রেডিয়েশন বেরোনোর পর বেরিলিয়াম প্লেটকে ভেদ করে বেরিয়ে গেল। আর এখানে রেখেছি আমি একটা প্যারাফিনের স্ল্যাব। দিস ইজ এ প্যারাফিন স্ল্যাব। দেখো এই এক্সপেরিমেন্টে দেখা যাচ্ছে যে এই বেরিলিয়াম থেকে যেটা বেরোচ্ছে, যে রেডিয়েশনটা বেরিলিয়াম থেকে বেরোচ্ছে, সেটা ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড দ্বারা ডিফ্লেক্টেড হচ্ছে না। যদি এটা আলফা রেডিয়েশন হতো বা বিটা হতো, তাহলে কিন্তু ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড দ্বারা ডিফ্লেক্টেড হতো। তাহলে নিশ্চয়ই এটা আলফা বা বিটা নয়, নিশ্চয়ই তাহলে এটা এমন একটা পার্টিকেলস যার কোনো চার্জ নেই। ঠিক আছে, চার্জ থাকলে তো ডিফ্লেক্টেড হবে। তারপরে দেখা যাচ্ছে যে এটা যখন প্যারাফিন ওয়াক্সকে গিয়ে স্ট্রাইক করছে, তখন কী হচ্ছে দেখো। ঠিক আছে, যখন আমরা প্যারাফিন ওয়াক্সকে আমরা বম্বার্ড করছি ওই হাই এনার্জির পার্টিকেলস দিয়ে, তখন ওখান থেকে প্রোটন বেরিয়ে আসছে। বুঝলে, এখান থেকে বেরিয়ে আসছে, প্যারাফিন থেকে বেরিয়ে আসছে হাই এনার্জির প্রোটন। এই যে প্রোটনগুলো বেরোলো, তার এনার্জি ক্যালকুলেট করে দেখছি যে যদি এই রেডিয়েশনগুলো গামা রেডিয়েশন হয়, তাহলে কিন্তু গামা রেডিয়েশনের যে এনার্জি, সেই এনার্জি দিয়ে প্রোটন বেরোবে না। তাহলে এটা কিন্তু গামা নয়, আলফা বিটা নয়। কেন? তার কারণ হলো যে ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ডে ডিফ্লেক্টেড হচ্ছে না। গামা রেডিয়েশন নয় কেন? প্যারাফিন ওয়াক্স থেকে যে প্রোটন রিলিজ হচ্ছে হাই এনার্জি, গামা রেডিয়েশনের যে এনার্জি, সেই এনার্জি দিয়ে ওই প্রোটন রিলিজ করা সম্ভব নয়। তাহলে কি? শ্যাডউইক বলল তাহলে এই রেডিয়েশনটা আসলে কী? তাহলে তখন বলল যে নতুন একটা পার্টিকেলস, যে পার্টিকেলসের ব্যাপারে আমাদের কোনো ধারণা নেই, সেই পার্টিকেলসটার নাম দিল নিউট্রন। আসলে এটা হচ্ছে নিউট্রন পার্টিকেলসের স্রোত। তখন পর্যন্ত নিউট্রনের কোনো কনসেপ্ট আমাদের ছিল না, বিফোর 1932। আচ্ছা, তাহলে এই যে নিউট্রন পার্টিকেলস, তার প্রপার্টি তাহলে কেমন হতে হবে? নিউট্রনের কিন্তু মাস হতে হবে, চার্জ হতে হবে 0। ঠিক আছে, এখান থেকে শ্যাডউইক নিউট্রনের যে প্রপার্টিগুলো ডিফাইন করলো, সেটা হচ্ছে যে নিউট্রনের চার্জ হতে হবে 0, নাম্বার 1। আর এই এনার্জির প্রোটন রিলিজ করতে গেলে যে নিউট্রন পার্টিকেলটা, তার মাস হতে হবে প্রোটনের মাসের সঙ্গে প্রায় সমান। ঠিক আছে, প্রোটনের মাসের সঙ্গে প্রায় সমান হতে হবে, তবেই কিন্তু এই এনার্জির প্রোটন রিলিজ হবে। ক্লিয়ার? আর নিউট্রাল হতে হবে। ঠিক আছে,
আর আর কি এরো স্পিন থাকতে হবে, যেমন প্রোটনের স্পিন আছে সেরকম এরো স্পিন থাকতে হবে। তাহলে এখান থেকে কী বোঝা গেল যে অ্যাটমের মধ্যে আমরা জানছিলাম যে তিনটে পার্টিকেলস আছে, দুটো পার্টিকেলস আছে। 1932 সালের পর আমাদের ক্লিয়ার হয়ে গেল যে অ্যাটমের মধ্যে আরেকটা পার্টিকেলস আছে যার নাম হচ্ছে নিউট্রন। তাহলে এবার আমাদের কমপ্লিট হলো যে অ্যাটমের মধ্যে তিনটে পার্টিকেলস। 1900 সালে কিন্তু আমরা জানতে পারিনি তিনটে পার্টিকেলস, এটা জানতে পারলাম কোথায়? 1932 সালে শ্যাডউইক। আচ্ছা, আজকের ফাইনাল টপিক অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক যেটা ডিসকাস করব, মন দিয়ে এটা ভালোভাবে একটু লেকচারটা কনসেন্ট্রেট করে শোনার চেষ্টা করবে, ঠিক আছে? ফিজিক্স হলো কনসেন্ট্রেশনের খেলা। যে কনসেন্ট্রেট বেশি করতে পারবে সে ফিজিক্সে ভালো পারফর্ম করবে। ফিজিক্স ওয়ান্ট কনসেন্ট্রেশনস অফ এ স্টুডেন্ট। পড়ার সময় আমি যদি 100% কনসেন্ট্রেট করে ফিজিক্স পড়ি তবে আমার ফিজিক্স মনে হবে ইজি, আর যদি কনসেন্ট্রেশন না দিই তাহলে কিন্তু ফিজিক্সটা আমার কাছে ডিফিকাল্ট হয়ে যাবে। সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ক্রাইটেরিয়া ইজ কনসেন্ট্রেশন ফর getting a good knowledge in physics. So এখন এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মধ্যে তো প্রোটন নিউট্রনগুলো আছে। আমি প্রোটনগুলোকে সিম্বল ইউজ করছি ভরাট, ফিল আপ ডট, আর নিউট্রনের জন্য আমি ইউজ করছি ভ্যাকুম ডট। একটু বড় করে নিউক্লিয়াসটাকে দেখায়। এই হচ্ছে আমার নিউট্রন, ঠিক আছে, আর এটা হচ্ছে আমার প্রোটন। সব গ্যাদারিং করে আছে, ঠাসাঠাসি করে আছে। ওকে, আচ্ছা, আরও আঁকতে হবে, প্রচুর ঘন করে দেখাতে হবে একদম, বুঝলে তো? এই হচ্ছে আমার প্রোটন নিউট্রন। আচ্ছা, এই যে প্রোটন তো পজিটিভ চার্জ, কিন্তু আমরা জানি যে পজিটিভে রিপালশন হয়। তাহলে নিউক্লিয়াসের মধ্যে প্রোটনগুলোর মধ্যে একটা রিপালশন হবে। রিপালশন হলে প্রোটন দূরে সরে যাবে। তাহলে ওরা নিউক্লিয়াসের মধ্যে কি করে থাকছে? আবার বলছি, শোনো, আমরা জানি যে প্রোটনের রিপালশন হবে, কারণ প্রোটনের পজিটিভ চার্জ, পজিটিভে রিপালশন হয়। তাহলে রিপালশন হলে এরা পরস্পরকে দূরে সরিয়ে দেবে। কিন্তু নিউক্লিয়াসের মধ্যে প্রোটনগুলো কাছাকাছি ঠাসাঠাসি করে গ্যাদারিং করে কি করে আছে? তাহলে ওদের তো রিপিল করে দূরে সরে যাওয়ার কথা। তাহলে তো নিউক্লিয়াসের ওরকম স্ট্রাকচার হওয়ার কথাই নয়। তার মানে এখান থেকে তার মানে একটা বড় ক্রাইসিস তৈরি হলো। নিউক্লিয়াসের স্টেবিলিটি এক্সপ্লেন হচ্ছিল না। যে নিউক্লিয়াস তাহলে স্টেবল কী করে হয়? নিউক্লিয়াস তো আনস্টেবল। কিন্তু নিউক্লিয়াস তো আনস্টেবল নয়, নিউক্লিয়াস তো স্টেবল। তার মানে এখান থেকে কনক্লুশনে আসা যায় যে এই নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিয়নগুলোর মধ্যে এই ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন ফোর্স ছাড়াও অন্য কোনো ফোর্স আছে, যে ফোর্সটা একে আটকে রাখছে। দিস ফোর্স ইজ কল্ড নিউক্লিয়ার ফোর্স। নিউক্লিয়ার ফোর্স, এই যে ফোর্সের কথা বললাম আমি, সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স মানে কুলম্বস ল, ফোর্স ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 বাই r²। কিন্তু নিউক্লিয়ার ফোর্সটা কিন্তু এই ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স নয়, এই ফোর্সটা অন্য নেচারের ফোর্স, এবং এই ফোর্সটার ইকুয়েশন এই কুলম্বস ল দিয়ে হবে না। এটা কুলম্বস ল ওবে করে না। ক্লিয়ার? এই যে নতুন ফোর্সের কথা বললাম, এর নেচার কেমন? এটা হচ্ছে স্ট্রংগেস্ট। নেচারে যত রকমের ফোর্স আছে তার মধ্যে স্ট্রংগেস্ট ফোর্স হলো নিউক্লিয়ার ফোর্স। ক্লিয়ার?
এবং এটা অ্যাট্রাকশন, এখানে কোনো রিপালশন হয় না। বলা হচ্ছে যে তাহলে এই যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন প্রোটন যেমন রিপালশন হয়, দেখো এই একটা প্রোটন এই একটা প্রোটন, এরা রিপালশন করে পরস্পরকে দূরে ঠেলে সরিয়ে দেবে, কিন্তু বলা হচ্ছে এদের মধ্যে আরেকটা ফোর্স আছে, সেই ফোর্সটা কি ফোর্স? নিউক্লিয়ার ফোর্স। সেই ফোর্সটা কি? অ্যাট্রাকশন। এই নিউক্লিয়ার ফোর্স এদেরকে কাছে টানবে। তাহলে এখন প্রোটনগুলো কি করবে? দূরে সরে যাবে না কাছে আসবে? ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন চাইছে ওদেরকে দূরে সরিয়ে দিতে, আর নিউক্লিয়ার ফোর্স চাইছে ওদেরকে কাছে টেনে নিয়ে আসতে। তাহলে যার জোর বেশি সেটা হবে। যদি আমার রিপালশনটা বেশি হতো তাহলে দূরে সরে যেত। আর দেখা যায় যে নিউক্লিয়ার ফোর্সটা যে রিপালশন ফোর্স তার থেকে প্রায় 100 গুণ বেশি। নিউক্লিয়ার ফোর্স ইজ, যদি বলি আমি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স FE ইজ 100 টাইমস, নিউক্লিয়ার ফোর্স ইজ 100 টাইম ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তার মানে এই বিকর্ষণের থেকে আকর্ষণটা হবে 100 গুণ বেশি। অটোমেটিক্যালি আকর্ষণের জোর বেশি হবে, অটোমেটিক্যালি ওরা খুব কাছাকাছি টাইট হয়ে আটকে থেকে যাবে। বোঝা গেল? আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যে নিউক্লিয়ার ফোর্সটা কিন্তু শর্ট রেঞ্জ ফোর্স, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে একই এই কনসেপ্ট কাজে লাগিয়ে বলবে যে তাহলে তো আমি বাইরে যখন কোনো একটা পজিটিভ চার্জ আর একটা পজিটিভ চার্জকে রাখি তখন তো এদের মধ্যে রিপালশন হয়, তখন তো অ্যাট্রাকশন হয় না। তাহলে তখন কি করে হচ্ছে রিপালশন, অ্যাট্রাকশন কেন হচ্ছে না? তখন কি নিউক্লিয়ার ফোর্স নেই? না, নিউক্লিয়ার ফোর্সটা কিন্তু শর্ট রেঞ্জ ফোর্স। এর রেঞ্জ কত? এর রেঞ্জ হলো 10⁻⁻15 মিটার। ঠিক আছে? 2 থেকে 3 ফার্মি, মানে 2 থেকে 3 2 × 10⁻⁻15 মিটার থেকে 2 × 3 × 10⁻15 মিটার এই রেঞ্জের মধ্যে কাজ করে। একটু আগে বললাম নিউক্লিয়াসের ডায়ামিটার কত? নিউক্লিয়াসের ডায়ামিটার হলো 10⁻⁻15 মিটার রেঞ্জের। তাহলে যদি কোনো দুটো প্রোটন, একটা প্রোটন নিউক্লিয়াসের এই প্রান্তে থাকে আর একটা প্রোটন নিউক্লিয়াসের এই প্রান্তে থাকে, এদের মধ্যে সেপারেশন কত হবে? 10⁻⁻15 মিটার এরকম রেঞ্জের হবে। যদি নিউক্লিয়াস বাইরে চলে আসে, নিউক্লিয়াসের বাইরে একটা প্রোটন, এই একটা প্রোটন, তাহলে এদের মধ্যে সেপারেশন কত হয়ে যাবে? গ্রেটার দ্যান 10⁻⁻15 হয়ে গেল। যখনই এই সেপারেশনটা 10⁻⁻15 থেকে বেশি হয়ে যাবে, এই রেঞ্জের থেকে বেশি হয়ে যাবে, তখন কিন্তু নিউক্লিয়ার ফোর্সটা কত হয়ে যাবে? 0। তার মানে সোজা কথা, প্রোটন নিউট্রনগুলো যখন নিউক্লিয়াসের মধ্যে থাকবে তখনই কেবলমাত্র ওদের মধ্যে নিউক্লিয়ার ফোর্স কাজ করবে। যখনই প্রোটনগুলো নিউক্লিয়াসের বাইরে চলে আসবে, যখনই ওদের সেপারেশনটা 2 থেকে 3 ফার্মির থেকে বেশি হয়ে যাবে, তখন নিউক্লিয়ার ফোর্স ইকুয়াল টু 0। দ্যাট ইজ ওয়াই দিস ফোর্স ইজ কল্ড শর্ট রেঞ্জ ফোর্স। ওকে, আচ্ছা, আর এই ফোর্সটা চার্জ ইন্ডিপেন্ডেন্ট। প্রপার্টি নাম্বার 3, দিস ইজ কল্ড চার্জ ইন্ডিপেন্ডেন্ট। যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, নিউট্রনের সঙ্গে নিউট্রনের কোনো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স থাকবে? থাকবে না। আমরা জানি যে চার্জ 0 হলে কোনো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স থাকে না, কিন্তু নিউট্রনের সঙ্গে নিউট্রনের নিউক্লিয়ার ফোর্স থাকবে। ঠিক আছে? নিউট্রনের সঙ্গে নিউট্রনের একটা অ্যাট্রাকশান থাকবে, স্ট্রং অ্যাট্রাকশানস। তাহলে বোঝা যাচ্ছে যে এই যে নিউক্লিয়ার ফোর্স সেটা কিন্তু পজিটিভ না নেগেটিভ না নিউট্রাল তার উপর ডিপেন্ড করে না। মানে সমস্ত পার্টিকেলসগুলোর মধ্যেই ফোর্সটা কাজ করবে, এবং ফোর্সটা অলওয়েজ অ্যাট্রাকশান, কোনো রিপালশান। নিউক্লিয়ার ফোর্স কখনো রিপালশান হয় না, অলওয়েজ অ্যাট্রাকশান। তাহলে বুঝতেই পারছো যে নিউক্লিয়াসের মধ্যে নিউট্রনের সঙ্গে নিউট্রনের অ্যাট্রাকশান, প্রোটনের সঙ্গে প্রোটনের অ্যাট্রাকশান, প্রোটনের সঙ্গে নিউট্রনের অ্যাট্রাকশান, আবার নিউট্রনের সঙ্গে প্রোটনের অ্যাট্রাকশানস। প্রত্যেকের সঙ্গে একটা স্ট্রং অ্যাট্রাকশান ফোর্স কাজ করে। সেই অ্যাট্রাকশান ফোর্সটাকে বলা হয় নিউক্লিয়ার ফোর্স।
এই নিউক্লিয়ার ফোর্সের জন্যই নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়নসগুলো, দ্যাট মিন্স প্রোটন এবং নিউট্রনগুলো খুব গ্যাদারিং করে ঠাসাঠাসি করে ওইটুকু জায়গার মধ্যে আবদ্ধ হয়ে থাকে। ওরা কোনোদিনই নিউক্লিয়াস থেকে বাইরে বেরিয়ে আসে না, এই অ্যাট্রাকশানটার জন্যই। ঠিক আছে, দিস ইজ দ্য নেচার অফ নিউক্লিয়ার ফোর্সেস। ওকে, I think you have understood my class very well, and that's all for today's class. যেটুকু বাকি থাকলো, আমি নিউক্লিয়ার চ্যাপ্টারে যেটুকু পোর্শন বাকি থাকলো, এখনও আশা করছি যে 2টো লেকচার লাগবে। যেটুকু লেকচার আমি কমপ্লিট করলাম সেটুকু তোমরা আপ টু ডেট পড়ে নেবে। ওকে, থ্যাংক ইউ এভরিবডি, গুড নাইট।